আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। হ্যাঁ, আমাদের আজকে 2 নম্বর ক্লাসটা আমরা খুব সুন্দরভাবে করব। আমি খুব সুন্দর করে বোঝাবো, তোমরা মন দিয়ে ক্লাসটা করবে। কেউ খাতায় কিছু টোকার প্রয়োজন নেই। তাও যদি মনে হয় কিছু নোটস করতে হবে তোমরা করতেই পারো, কিন্তু ওই দেখে দেখে টুকতে গেলে হবে না, বুঝতে পারবে না। মন দিয়ে ক্লাসটাকে করে বুঝতে হবে, কোনো কিছু টোকার প্রয়োজন নেই। আমি এর পুরো পিডিএফটা আমি আমার অ্যাপ্লিকেশনের লিংকে দিয়ে দেবো। সেই বিদ্যানিকেতনের অ্যাপ্লিকেশন থেকে তোমরা বাড়িতে ডাউনলোড করে পিডিএফটা থেকে লিখতেও পারো খাতায়, অথবা পিডিএফটা তোমরা কি করতে পারো, হার্ড কপি বের করে নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তাহলে এখন টোকার দরকার নেই, এখন আমরা সিনেমা দেখার মতো মন দিয়ে জিনিসটা বুঝবো। কোথাও প্রশ্ন সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। এবং আজকের ক্লাসের ওপর কুইজ সামনের ক্লাসে হবে। ক্লাস শুরু হওয়ার আগে একটু কুইজ হবে, প্রশ্ন উত্তর করা হবে, কতটা কি তোমরা কি বুঝেছো, কি পারছো না পারছো, তারপর আবার পরের ক্লাসটা শুরু হবে। কাজ করা বোঝায়, তাই না? কাজ করা বোঝালে সেটা কি? ভার্ব। তাহলে যে সকল শব্দ বা ওয়ার্ড দ্বারা কাজ করা বা কিছু হওয়া বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। তুই কি ওখানে দেখতে পাচ্ছিস? না দেখতে পারলে এই জায়গাটা সুকৃতের পাশেও বসতে পারিস। আচ্ছা, ভার্ব বুঝে গেলাম, কাজ করা বোঝালে। এবার ওই কাজ করা বোঝালে ভার্ব বুঝলেই হবে না। ভার্বটা হচ্ছে কি বলে, যেটা আমি বলছিলাম আগের দিন, যে ইংলিশ সেন্টেন্সের বা ইংলিশের প্রাণ বলা যায়। এই ভার্ব নিয়েই যত সমস্যা। ভার্বটা যদি আমরা সঠিক ভার্বটা সঠিকভাবে জেনে যাই, তাহলে ইংলিশ গ্রামারে আমরা সর্বাধিক দক্ষ হব। তো শুধু কাজ করা বোঝালেই ভার্ব, সে তো অবশ্যই, কিন্তু তার ভ্যারাইটিস যে ইউজ, সেটা আমরা আজকে খুব ভালো মতো শিখবো। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো খুব মন দিয়ে ক্লাসটা করো। ভার্ব সম্বন্ধে এমন ভাবে তোমাদেরকে জিনিসগুলো বলবো এবং বোঝাবো, তোমরা দেখবে অনেক কিছুই, তোমরা হয়তো অনেকেই গ্রামারে অনেক কিছু জানো, কিন্তু আজকে অনেক কিছু জানতে পারলে। তাই তো, এইগুলো তো আমাদের কখনো কেউ বলেনি। অনেক কিছু আজকে শিখতে চলেছে। তাই খুব সুন্দরভাবে মন দিয়ে তুমি তোমার বাড়িতে বসে সুন্দরভাবে ফোনটা নাও, এবং হাতে পেন যদি খাতা রাখতে চাও রাখো, কিছু যদি নোট করার প্রয়োজন হয় নোট করো, কিন্তু মন দিয়ে ক্লাসটাকে বোঝো। নোট করার তো সেরকম প্রয়োজন হবে না, আমি তো বলেই দিয়েছি পিডিএফটা দিয়ে দেবো। তোমরা বিদ্যানিকেতনের অ্যাপ্লিকেশন থেকে তোমরা সেটাকে ডাউনলোড করে হার্ড কপিও বার করতে পারো। এখন আমরা মন দিয়ে ক্লাসটা করব। দেখো ভার্ব কত সহজ লাগবে, এবং ভার্বের যে এত বিশ্লেষণ বিষয় রয়েছে সেগুলো তুমি জেনে যাবে। কারণ এই বিশ্লেষণাত্মক বিষয়গুলো না জানলে লেভেল 2 বা বড় লেভেলের যখন ইংলিশ আসবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে না এই ফাইনাইট ভার্ব কি। তখন তো বলে ফাইনাইট ভার্বগুলো হচ্ছে এইগুলো, বা ফাইনাইট ভার্ব দিয়ে এই কাজটা করতে হয়। তখন তুমি বললে ফাইনাইট ভার্বটা কি, তাই না? তো সেই সমস্যাগুলো যাতে না হয়, তাই আমি সমস্ত জিনিস, ভার্বের জিনিস সুন্দর করে বোঝাবো। মন দিয়ে ক্লাসটা সবাই করবে, দেখো তুমি ইংলিশ শিখতে পারো কিনা। তোমার ইংলিশ শেখানোর দায়িত্ব আমার, শুধু আমার কথা শুনতে হবে, ক্লাসগুলো মন দিয়ে করতে হবে। দেখো, আচ্ছা, নর্মালি আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ডু, গো, প্লে, রান, রিড, সিং, ওয়ার্ক, সব কাজ করা বোঝায়। এই ভার্বের তো কোনো শেষ নেই, শেষ আছে? কত ভার্ব, কত ভার্ব, কাজ করা বোঝালেই ভার্ব। এবার এই সমস্ত ভার্বকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, তাই তো? কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। তাহলে ভার্ব মূলত এখন আমরা দেখতে পাচ্ছি 2 প্রকার। প্রথম, আমরা অন্য কিছুর দিকে তাকাবো না। আমরা যদি কোনো কিছু জেনেও থাকি ভার্ব সম্বন্ধে, এখন মনে করবো আমরা কিচ্ছু জানি না ভার্ব সম্বন্ধে, সমস্ত জানা শেখা সব সাইডে। এখন স্যার আমাদের যেটা শেখাবে আমরা সেটাই শিখবো। হ্যাঁ, বেশি জেনে বসে থাকলে সমস্যা হবে। জেনেছি অবশ্যই ভালো, এবার ওগুলো সাইডে। এখন স্যার যেটা বলছে মন দিয়ে শুনি। আমি মনে করবো এখন ব্ল্যাঙ্ক, আমি ভার্ব সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই। এই ব্ল্যাঙ্ক ভাবনা নিয়ে বসলেই, মানে বোতলটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলেই তো ভরা যাবে। যদি ভর্তিই থাকে তাহলে আমি কিছু শেখালে কি করে ঢুকবে ভেতর? ভর্তি তো, তাই না? আমরা ব্ল্যাঙ্ক করে দিয়েছি মাইন্ডটাকে। ভার্ব মূলত 2 প্রকার, একটা যে ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তো সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এটা পরের কথা। আমরা বাংলা ঠাংলা এসব জেনে কোনো কাজ নেই। হ্যাঁ, আমরা নর্মালি যেটা বুঝতে পারছি, একটা যে ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব, যেটাকে ভার্বালসও বলে। এটাও আমার এখন জানার দরকার নেই, আমরা জাস্ট ফাইনাইট আর নন ফাইনাইট বুঝে গেছি। এবার আমাকে জানতে হবে না ফাইনাইট ভার্বটা কি, জানতে হবে তো। দেখো, ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের সমাপ্তি ঘটে বা সেন্টেন্সের বক্তব্যকে শেষ করে, মানে সেন্টেন্সের বক্তব্যটা কিন্তু এই ফাইনাইট ভার্ব দিয়ে শেষ হয়, সেই সমস্ত ভার্বকে কি হয়, এই ভার্বগুলো নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়। যে ভার্বগুলোকে চেঞ্জ করা যায় নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী। যেমন আই গো, হি গো হবে, গোজ হবে। দেখো গোটাকে চেঞ্জ করে দিলে। হ্যাঁ, আই এম গোয়িং, গো এর সাথে আইএনজি যুক্ত করে, মানে যে ভার্বকে নিয়ে বিভিন্ন কিছু করা যায়,
কেন এগুলো গোয়িং হচ্ছে, কেন গোস হচ্ছে, কেন গো হচ্ছে, কেন নাউন বা পার্সন চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী ভার্বটার রূপ চেঞ্জ করছে। তাহলে যেগুলোর রূপ চেঞ্জ হয় কি অনুযায়ী চেঞ্জ হয়, কোনো নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। যেমন গোটা হয়ে যাবে ওয়েন্ট, কেন টেন্স চেঞ্জ হয়ে গেছে তাই। তাহলে যে ভার্বগুলোকে নিয়ে আমরা খেলতে পারি, চেঞ্জ করতে পারি, তাকে কি বলবো, ফাইনাইট ভার্ব। এবং এই ফাইনাইট ভার্বই হচ্ছে সেন্টেন্সের মেন ভার্ব, যেটার মধ্যে দিয়ে কাজ করা বোঝায়। মনে থাকবে স্যার, সব ভার্বই তো আমরা ফাইনাইট ভার্ব জানতাম, আপনি যেভাবে যেটা বললেন এরকমটাই তো আমরা জানি। তাহলে নন ফাইনাইটটা কি, চলো দেখি নন ফাইনাইটটা কি। ফাইনাইট ভার্ব সবাই বুঝেছে, তাহলে আমি এগোবো। মানে একটা ফাইনাইট ভার্ব আরেকবার বোঝাচ্ছে, ঠিক আছে। দেখো গো, তুমি কি লিখলে, আই গো, হ্যাঁ। তুমি যখন হি লিখবে তখন কি লিখবে, হ্যাঁ গোজ লিখবে। তাহলে আই থেকে যেই হি হলো মানে প্রোনাউন চেঞ্জ হয়ে গেছে, তাহলে ভার্বেরও রূপ চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তুমি কন্টিনিউয়াস টেন্স করার সময় কি করবে, অ্যাম গোয়িং করবে, তাই না। তাহলে গোটা হয়ে গেল এবার গোয়িং। তারপরে তুমি কি করতে পারো, দে, তুমি গোটাকে কি করে দিলে, ওয়েন্ট। তাহলে ছিল গো, হয়ে গেল ওয়েন্ট, কি করে হলো, টেন্স চেঞ্জ হয়ে গেছে, পাস্ট টেন্স হয়ে গেছে। মানে যে একটা ভার্বকে নিয়ে আমি কত কিছু করছি, কি কি কারণে, একটা যে নাম্বার অনুযায়ী, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, মানে পার্সন অনুযায়ী, নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল, টেন্স অনুযায়ী যে ভার্বগুলোকে নিয়ে আমি চেঞ্জ করতে পারছি, এবং যে ভার্বগুলো সেন্টেন্সে মূল মানে ভার্বের মতো কাজ করছে, কাজ করা বোঝাচ্ছে, সেগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটাই তো আমরা চিনি। আমরা তো জানি একটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যায়, আইএনজি যুক্ত করা যায়, ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম করা যায়, জানি না। এই সব ভার্বগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার ফাইনাইট ভার্বটা আরো ভালো বুঝতে পারবো যদি আমি নন ফাইনাইট ভার্বটাকে এবার বুঝতে পারি। হ্যাঁ, নন ফাইনাইট ভার্বটা যেই আমরা এখন জেনে যাব, এই যে নন ফাইনাইট ভার্ব যেই আমরা শিখে যাব, সেই ফাইনাইট ভার্বটা আরো ভালো বুঝতে পারবো। পার্থক্য, ডিফারেন্স বুঝতে পারলেই তো আমাদের শেখাটা কমপ্লিট হবে। তাহলে নন ফাইনাইট ভার্বটা কি, এবার যাবো আমি নন ফাইনাইটের দিকে। বুঝতে পেরেছি সবাই ফাইনাইট ভার্ব কি? মিনা, এটা কি আছে, লাভস ডান্সিং। হ্যাঁ, তাহলে এই যে লাভস, এই লাভস হচ্ছে ফাইনাইট ভার্ব। ডান্সিং এটাও তো ভার্ব, কিন্তু এটা ফাইনাইট ভার্ব না। এটা কেন ফাইনাইট ভার্ব নয় পরে বলছি, এটা তাহলে কি ভার্ব সেটাও পরে বলছি। আগে আমরা এখন ফাইনাইট ভার্ব শিখছি, ফাইনাইট ভার্বটা বুঝে নেবো। এই যে লাভস হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন দে, রব, দেখো আগেরটা এস বা ইএস ছিল, এটাতে নেই। হ্যাঁ, তাহলে এটাও তো একটা ভার্ব, তাহলে দে রব ব্যাংকস, রব হচ্ছে ফাইনাইট ভার্ব। আই লাইক ট্রাভেলিং, ঠিক আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে আমি ট্রাভেল করতে ভালোবাসি। তাহলে আই লাইক, এই যে পছন্দ করছি, লাইক, লাইক এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ট্রাভেলিং নয়, লাইক। রাজ এদিকে দেখবি, হ্যাঁ মন দিয়ে। তারপর দে প্রিপেয়ার্ড, ঠিক আছে, এই প্রিপেয়ার্ড হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কিন্তু এখানে একটা ভার্ব দেখলাম, কিন্তু এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি না। এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যে ভার্বটা মূল কাজ করা বোঝাচ্ছে এবং যে ভার্বটা চেঞ্জ করা যায়, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে কি এবার ফাইনাইট, আমরা নন ফাইনাইটটা তাহলে আর একটু পরেই বুঝবো। ফাইনাইটের আগে বংশটা ভালো করে দেখে নিই, ফাইনাইটের বংশটাকে ভালো করে আমরা পিএইচডি করে নিই, তারপর নন ফাইনাইটে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে যে দুটো ভার্ব রয়েছে, কিন্তু এই যে প্রথম যে ভার্বটা সেটা হয়ে যাচ্ছে কি ফাইনাইট ভার্ব। এইটুকু ক্লিয়ার তো সবার? চলো এবার আমরা কি করব, ফাইনাইট ভার্বের ফ্যামিলির মধ্যে ঢুকবো। ফ্যামিলিতে আমরা কি পাচ্ছি, ফাইনাইট ভার্ব হচ্ছে কয় প্রকার, দুই ভাগে ফাইনাইট ভার্বকে আবার ভাগ করা যায়। হ্যাঁ, সেটাই আমরা চিনি স্যার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি। তার মানে ফাইনাইট ভার্বের ফ্যামিলির দুই মেম্বার হচ্ছে, তাহলে প্রিন্সিপাল যেটাকে মেইন ভার্ব বলে, মূল ভার্ব, আর অক্সিলারি যেটাকে হেল্পিং ভার্ব বলে, সাহায্যকারী ভার্ব। শুনেছি না এই কথাগুলো আমরা, হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দেখো যেটাকে মেইন ভার্ব বলে। দেখো যে ভার্ব স্বাধীনভাবে নিজেই ক্রিয়া সম্পাদন করে, স্বাধীনভাবে, তার অন্য কাউকে দরকার নেই, যে পুরো স্বাধীন, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? অর্থাৎ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের উপর তাকে নির্ভর করতে হয় না, সে পুরো মানে কি বলে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। যেমন এক্সাম্পল ছাড়া কখনো কোনো কিছু শেখা কমপ্লিট হয় না। এক্সাম্পলটা দেখি, রহিম রানস ইন দ্য ফিল্ড। হ্যাঁ, তাহলে ফিল্ডে রহিম কি করে, দৌড়ায়। হ্যাঁ, এখানে আমি কি বুঝতে পারছি, এই যে রানস, এই ভার্বটা কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, বুঝতে পারছি তো?
অক্সিলারি ভার্ব তো আমরা জানি অনেকে, না? অক্সিলারি ভার্ব কি? তাহলে অক্সিলারি তো এটা নয়। তারপর সেলিনা রিডস, এই যে রিডস প্রিন্সিপাল ভার্ব, তাই তো? আই ওয়ার্কড, ওয়ার্কড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বটা কি? যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকেই বলে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্বের মধ্যে দিয়ে সবসময় পূর্ণ অর্থ প্রকাশ পায় না। আমি এসেছি। এবার আরো যদি ডিটেলসে বলতে হয় তখন একটা হেল্পিং ভার্ব চলে আসলে আমরা টেন্সটা বুঝতে পারি যে এটা কোন টেন্সে চলছে, তাই না? যেমন হি উইল প্লে ফুটবল। হ্যাঁ, এখানে তুমি ধরো এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্লে। হ্যাঁ, প্লে। অক্সিলারি ভার্ব ফুটবল। ফুটবল বলছে ভার্ব, অক্সিলারি। কি অবস্থা! কি হবে? উইল। এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে উইল এই ভার্বটা সাহায্য করছে কি? এটার মোডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। তার মানে মূল ভার্বের আগেই আমরা অক্সিলারি ভার্বকে পাই, মানে প্রিন্সিপাল ভার্বের আগেই আমরা এই অক্সিলারি ভার্বকে পাই। মানে তুমি যদি ধরো এই সেন্টেন্সটাকে উইল কেটে দাও তাহলে কি পাচ্ছি? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হ্যাঁ, নর্মালি খেলি। যখনই উইল বললাম তখন খেলবো বোঝাচ্ছে। আই উইল প্লে ফুটবল, উই উইল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো, এখনো খেলিনি। তাহলে কি ডিটেলস বোঝালো না? উইলটা আসার পর আরো ডিটেলস জানতে পারলাম না ফুটবল খেলা সম্বন্ধে। তাহলে এই প্লে প্লে ভার্বটা দিয়ে কি পুরো কমপ্লিট অর্থ বুঝতে পারছি? তার জন্য এই হেল্পিং ভার্বটার প্রয়োজন হচ্ছে। তাহলে এ হেল্প করতে আসছে ডিটেলস বোঝানোর জন্য, তাই এ হয়ে গেল হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো, হি ইজ রিডিং এ ম্যাগাজিন। হ্যাঁ, এখানে মেইন ভার্ব হচ্ছে কি? আর ইজ হচ্ছে কি? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। তারপরে যে হ্যাভ, এটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর প্ল্যান্ড হচ্ছে মেইন ভার্ব। তাহলে দুটো ভার্বের মধ্যে প্রথম ভার্বটা হচ্ছে আমাদের অক্সিলারি বা হেল্পিং ভার্ব, পরেরটা হচ্ছে কি? মেইন ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্বকে আবার কি করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। প্রিন্সিপাল ভার্বকে কি করা হলো? না, প্রিন্সিপাল ভার্ব নিয়ে এখনো কিছু হয়নি। অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা কি? মোডাল। একটা যে মোডাল অক্সিলারি, একটা যে প্রাইমারি অক্সিলারি। তাহলে প্রাইমারিটা কোনটা? আচ্ছা, প্রাইমারির মধ্যে আবার কি আছে? প্রাইমারি বি ভার্ব আছে, আর কি আছে? হ্যাভ ভার্ব আছে, আর কি আছে? ডু ভার্ব আছে। এই তিনটি একটু আলাদা করে এগুলো লেখা হয়নি, যাই হোক তোমরা একটু বোঝার চেষ্টা করো। এবার আরো ঘিজিমিজি করে দিলাম আমি। ঠিক আছে, তাহলে প্রাইমারি ভার্বকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বি ভার্ব, এই যে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব। তাহলে বি ভার্বের মধ্যেই কিন্তু এম, ইজ, আর এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্সের, জানি তো আমরা। এম বসে আই এর সাথে, ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লুরালের সাথে। ক্লিয়ার? ওয়াজ, ওয়্যার, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই তো? আর কি আসে? বিন আসে, বিং আসে, আর বিন আসে, এগুলো সব হচ্ছে বি ভার্বের মধ্যে পড়ে। ক্লিয়ার সবার? আচ্ছা, হ্যাভ ভার্বে কি পড়ে? হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং, এইটুকু। ঠিক আছে, এটা বাদ, এটা নয়। তাহলে হ্যাভ ভার্বের মধ্যে এগুলো পড়ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং। আর না, এটাও আসবে উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভকেও আমি হ্যাভ ভার্বের মধ্যেই ধরবো। হ্যাঁ, হ্যাভ হ্যাজ তো আমরা চিনি, হ্যাজ বসে সিঙ্গুলারে, হ্যাভ বসে প্লুরালে, আর এই দুটো হচ্ছে প্রেজেন্ট টেন্সের। আর হ্যাড হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুজনের সাথেই বসে, কিন্তু পাস্ট টেন্স। এই ক্লিয়ারেন্স গুলো দরকার, আর এগুলোর ইউজ আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে কি? ডু ভার্ব। ডু ভার্বে কি বসে? ডাজ, ডু, ডিড, উইল ডু। ঠিক আছে, এবার এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডাজ বসে কার সাথে? সিঙ্গুলারের সাথে। ডু বসে প্লুরালের সাথে, আর এই দুটো হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর ডিড হচ্ছে পাস্ট টেন্স, আর উইল ডু হচ্ছে ফিউচার টেন্স। এইটুকু আর কি ক্লিয়ার হয়ে নাও। এই প্রাইমারি অক্সিলারি ভার্বের যে সেন্টেন্সে কি বিশাল ব্যবহার আমরা প্রত্যেকটা সেন্টেন্সেই দেখতে পাই, ম্যাক্সিমাম সেন্টেন্সে দেখতে পাই, তাই না? এই জায়গাটা ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার হলো, তারপর নিচে আসবো। তাহলে আমরা পেলাম প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আমি রিভিশন করছি, রিভিশনটা হয়ে যাক।
বলবি কিছু? হ্যাঁ, বল। হ্যাভিংটা কোথায় বসে তাহলে? সেটা তো বলবো, ওটা এখনই আমি ওরকম করে মুখস্থ করাতে পারবো না, তো মুখস্থ আমি কাউকে করাবো না, আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখাবো, তখন আমি ভালো করে বোঝাবো। অনেক সময় বলে না তুমি চা খাবা, তখন হ্যাভিং টি অর কফি, তো ওইগুলো আমি তখন বোঝাবো, তো এখন আমি জাস্ট দেখে নিই কোনটা কোন ফ্যামিলিতে। বল তুই। কোথায় উইল বি? হ্যাঁ, এখানে বিন আর একটা আছে উইল বি, হ্যাঁ ঠিক কথা। আমি আবার রিভাইজ করছি প্রাইমারি অক্সিলারি ভার্বটা, ভালো করে বুঝে নাও। তাহলে তিনটে ভার্ব আছে, একটা যে বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা ডু ভার্ব। এই তিনটেই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। হ্যাঁ, তাহলে বি ভার্বের মধ্যে অ্যাম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়্যার পাস্ট টেন্স, বিং বিন উইল বি, এগুলো সবই বি ভার্বের মধ্যে পড়ছে। আর হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স, হ্যাড পাস্ট টেন্স, এছাড়াও কি আছে হ্যাভিং আছে, উইল হ্যাভ আছে, উইল হ্যাভও রয়েছে। আর ডু ভার্বের মধ্যে কি আছে ডু ডাজ, ডু ডাজ প্রেজেন্ট টেন্স আর ডিড পাস্ট টেন্স, এগুলো সব ডু ভার্ব, উইল ডুও থাকছে। ব্যাস আমাদের রিভাইজ হয়ে গেছে। এবার দেখো মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল, হ্যাঁ মোডাল অক্সিলারি ভার্ব দেখো। তো মোডাল অক্সিলারি গুলো কোনগুলো, অক্সিলারিজ দেখে নাও, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, ডেয়ার, এগুলো সব মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য? মোডাল অক্সিলারির একটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য কে বলতে পারবে? এই মোডাল অক্সিলারির পর কি বসে জানো? ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এম এ মা, এটা যে মোডাল, এটা অক্সিলারি, ঠিক আছে? তাহলে এটা সবসময় মনে রাখতে হবে। এরপরে যদি আমি কোনো ভার্ব বসাতে চাই, মানে ক্যানের পরে যদি আমি ডু ভার্ব বসাই, তাহলে ডু, শুধু ডু। তুমি যদি ডিড করো কেটে দেবে, ডাস করো কেটে দেবে, বোঝা গেল? তাহলে মোডাল অক্সিলারির পর ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম কোথায় কোথায় বসে সেগুলো একটু ক্লিয়ার করে নি। আর কোথায় বসে বলো তো, আর কোথায় বসে বলো তো? এই যে ডু ভার্ব গুলো, এই যে ডু ভার্ব আছে না, এই ডু ভার্ব গুলো যখন আসে তারপরেও ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে মোডাল অক্সিলারি আর এই ডু ভার্ব, এই দুটোর ক্ষেত্রে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম আসে এদের পরে। যদি বি চলে আসে এদের মাঝখানে তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে। যদি বি ই বি না থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্মই বসবে। এগুলো ক্লিয়ার করে নাও, সেন্টেন্স আমাদের নিজেদের তৈরি করতে হবে, সেন্টেন্স আমরা নিজেরা লিখবো, আমরা রাইটিং শুধু মুখস্থ করবো না, নিজেরা লিখবো। লিখতে গেলে তো আমাকে সঠিকটা জানতে হবে, তা নাহলে আমাদের ইউজ তো ভুল হয়ে যাবে না। যা খুশি তাই স্যার ইংলিশে আমরা বলতে পারবো, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট বলতে পারবো না। হ্যাঁ, আই ক্যামিং, আই গোয়িং, আই ইটিং, এসব বলতে পারি না, তো আমি সঠিক ইউজ জানলে সঠিকভাবে বলতে পারবো। তাহলে আর কি, আর এখানে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি? এই যে হ্যাভ, হ্যাভ ভার্ব আছে না, হ্যাভ ভার্বের পর আর একটা জিনিস কমন, কি? ভার্বের থার্ড ফর্ম, ভি3। ব্যাস এই দুটো একটু মুখস্থ করে রেখে দাও, মুখস্থ তোমার ভীষণ উপকারে লাগবে। তাহলে যখন আমি হ্যাভ ভার্ব দেখতে পারবো, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তখন সবসময় ভার্বের থার্ড ফর্ম। আর যদি আমরা মোডাল অক্সিলারি ভার্ব আর ডু ভার্ব দেখতে পারি, তারপরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম। কুইজে কিন্তু থাকবে পরের দিন এগুলো, তখন কিন্তু কুইজে দেখবো কে কত নম্বর পায়, এবং তার ভিত্তিতে কিন্তু আমাদের বিদ্যানিকেতনের সার্টিফিকেটও তাকে দেওয়া হবে। এবার নন ফাইনাইট ভার্ব বা ভার্বালস, এবার আমরা সেই নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে জানবো, তাই না? এতক্ষণ তো ফাইনাইট জানছিলাম, হ্যাঁ এবার হচ্ছে আমরা নন ফাইনাইটটা ভালো করে জেনে নেবো। নন ফাইনাইট, পিডিএফটা রেডি করা ঠিকঠাক হয়নি, সাজানোটা। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব দেখো, যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের সমাপ্তি ঘটে না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, না আছে, হ্যাঁ না আছে, মানে যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের সমাপ্তি ঘটছে না, তার মানে আমি এবার কম্পেয়ার করবো ফাইনাইটের সাথে। ফাইনাইটে কি বলেছিলাম? সমাপ্তি ঘটে, মানে ওই ভার্বটা হলে বাকিদের দরকারও নেই। আই প্লে ফুটবল, প্লে, প্লে থাকলে আর কাউকে দরকার আছে? হ্যাঁ, তাহলে ওটা ফাইনাইট ভার্ব। কিন্তু এই নন ফাইনাইট ভার্ব থাকলে একটা ফাইনাইট ভার্ব তাকে দরকার সেন্টেন্স, নাহলে সেন্টেন্স কমপ্লিট হবে না। হ্যাঁ, তাহলে ফাইনাইট ভার্ব ছাড়া নন ফাইনাইটের চলবে না, চলবে। তাহলে যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের সমাপ্তি ঘটে না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, এই নাম্বার, এইটাও খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শোনো, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। আগেরটা দেখলাম হয়, মানে টেন্স চেঞ্জ হলেও একই রকম থাকে।
হ্যাঁ, নাউন চেঞ্জ হলেও একই রকম থাকে, পার্সন চেঞ্জ হলেও একই রকম থাকে, মানে কোনো কিছু মানে সিঙ্গুলার প্লুরাল কোনো কিছুই ম্যাটার করছে না, তারা সব সময় একই থাকছে। হ্যাঁ, যে মানিনা বলতে গেলে যে মানে নর্মাল, এদের তো কাজে লাগে না সেরকম, মানে টাফ ব্যাপারটা কি ফাইনাইটের, সে চেঞ্জ হচ্ছে, সে কঠিন পরিশ্রম করছে, তাই তাকে সবার দরকার। আর এ তো পরিশ্রমই করছে না, এর তো কোনো চেঞ্জই নেই, তাই একে সবার লাগে না, এ না হলেও চলে, ঠিক আছে। এবং এর অবশ্যই তাকে দরকার, ফাইনাইট ভার্বকে দরকার, তাই না? তাহলে সেগুলোকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব বা ভার্বালস। অর্থাৎ যে ভার্ব বাক্যে থাকা আবশ্যক নয়, মানে না থাকলেও হবে, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। মানে যারা পড়াশোনা করে না তারা এই পৃথিবীতে না থাকলেও হবে। হ্যাঁ, যাদের লাইফে কিছু করার ক্ষমতা ইচ্ছা নেই তারা পৃথিবীতে না থাকলে হবে, তাদের পৃথিবীর কিছুই যায় আসে না। কিন্তু যারা পড়াশোনা করে তাদের এই পৃথিবীতে থাকা দরকার, যারা লাইফে কিছু করতে চায় তাদের এই পৃথিবীতে থাকা দরকার। থাকা দরকার না? কেন দরকার? তারা বিভিন্ন জিনিস তৈরি করবে, তারা কেউ টিচার হবে, মানুষ মানে সমাজ উপকৃত হচ্ছে তো, হচ্ছে না? তারা কেউ ইঞ্জিনিয়ার হবে, উপকৃত হবে তো সমাজ। কেউ ডাক্তার হবে, উপকৃত হবে তো। বড় ব্যবসাদার হবে, বিজনেসম্যান, মানুষ বিভিন্ন জিনিস কিনতে পারবে, তাদের তো দরকার। আর যারা শুধুমাত্র ঝিমায়, যাদের মধ্যে অ্যাক্টিভ কোনো ব্যাপার নেই, লাইফে কিছু করতে হবে ব্যাপারটা কাজই করে না, তাদের এই পৃথিবীতে থাকা না থাকা সমান। সিম্পল ব্যাপার, তাদের কোনো কাজেই লাগবে না, তাদের মানে তারা হচ্ছে বোঝ এই পৃথিবীর। আমরা যেন নিজেরা নিজেদেরকে বোঝ না বানাই, আমাদেরকে কেরিয়ারে কিছু করতে হবে, মানে আমাদের ওপর অনেকে ডিপেন্ড থাকবে, আমরা কারোর ওপর ডিপেন্ড থাকবো না, নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে। দে আর রেডি টু প্লে নাও, তাহলে দে আর রেডি, কিসের জন্য রেডি? টু প্লে নাও। দেখো আর এটা কি? হ্যাঁ, এখানে হেল্পিং ভার্ব বলা যাবে না, এটা এখানে মেন, এখানে এটা মেন ভার্ব। কারণ এখানে এটাকে আমি তখনই অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলবো যখন তারপরে একটা ভার্ব থাকবে, যদি না থাকে তাহলে এটা হয়ে গেল মেইন ভার্বের মতোই কাজ করবে। হ্যাঁ, আমি হই বালক, হই হওয়া ইজ, তাহলে ইজ কিন্তু এখানে আর হেল্পিং ভার্ব নয়, এখানে মেইন ভার্বের মতোই তো সে কাজ করছে। আর যখন মেইন ভার্ব থাকবে তখন তার আগে আসলে সেটা হয়ে যাবে হেল্পিং বা অক্সিলারি ভার্ব, অনেকটা জিএস এজিএস এর মতো না? জিএস না থাকলে এজিএস জিএস, কিন্তু জিএস যদি থাকে তাহলে জিএস জিএস তার নিচে হচ্ছে এজিএস, ঠিক ওই রকম। আচ্ছা, তাহলে এখানে স্যার কি যেন বলছিলেন? নন ফাইনাইট ভার্ব, তাই না? কোনটা কোনটা? এইটা নন ফাইনাইট। কেন কেন? কারণ দের জায়গায় যদি আই থাকে, তাই না, তাহলেও টু প্লেই হবে। হ্যাঁ, যদি আর এর জায়গায় ওয়াজ ওয়ার থাকে তাহলেও টু প্লেই হবে। এটার কোনো পরিবর্তন নেই, এটা কোনো টেন্স পার্সন নাউন প্রোনাউন কিচ্ছু না, চেঞ্জ হবেই তো না। লাইনটার মানে কি? দে আর রেডি, তারা রেডি কি করতে? টু প্লে নাও, এখন খেলার জন্য, মানে তারা খেলতে রেডি, খেলার জন্য রেডি। এখন যদি আমি চেঞ্জ করে দিই আমি রেডি, তখন তো একই বলো খেলার জন্য রেডি। আমি রেডি ছিলাম, তখন তো বলো খেলার জন্যই রেডি ছিলাম। তো খেলার জন্য কথাটা কি চেঞ্জ হচ্ছে? তাহলে এই ভার্বের তো কোনো চেঞ্জ হচ্ছে না, এ তো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম সব ক্ষেত্রেই থাকছে, তাই এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তার মানে তুমি যদি এই সেন্টেন্সে আর কে না বসাও, হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা ইনকমপ্লিট। দে রেডি টু প্লে, এটা কমপ্লিট সেন্স হচ্ছে না। তো এটাতে আমি জিনিসটা নর্মালি দেখতে পেলেও আরো যে সমস্ত এক্সাম্পল আছে সেখানে পাবো না। এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার নামক কোনো একটা ভার্বের প্রয়োজন, যে ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু তুমি টু প্লে কথাটা যদি নাও দাও তাও হবে। তাহলে সেন্টেন্সটাকে দে আর রেডি নাও, তারা এখন প্রস্তুত। তার মানে এই ভার্বকে ছাড়া কিন্তু চলছে না, কিন্তু একে ছাড়াও চলছে, তাই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বোঝাতে পারছি আমি? আরেকটা সেন্টেন্সের মধ্যে বুঝি, উই হ্যাভ কমপ্লিটেড দ্য গিভেন টাস্ক। মানে আমরা কমপ্লিট করে ফেলেছি যে টাস্কটা আমাদেরকে দেওয়া হয়েছিল, যে কাজটা আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা সেই কাজটা কি করেছি? কমপ্লিট করে ফেলেছি। দেখো এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, হ্যাঁ, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটা আমরা পড়লাম তো। কমপ্লিটেড হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, বুঝতে পেরেছি? এটা নিয়ে কনফিউশন আছে? আচ্ছা, আর কি আছে? আর একটা ভার্ব আছে যে গিভেন।
হ্যাঁ এটা ভার্ব না, গিভ মানে তো দেওয়া। হ্যাঁ এটা গিভের মানে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল যেটাকে বলে, গিভেন হয়ে গেছে, তাহলে এটাও তো ভার্ব। এই ভার্বটা কি? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন? এই ভার্ব কোনো রকম পরিবর্তন হবে না। তুমি উই এর জায়গায় যদি উইকে চেঞ্জ করে তুমি যদি আই করে দাও বা হি করে দাও, দেখো যাই করবা এইখানে চেঞ্জ হবে, হবে না? যদি আই করো হ্যাভ হবে, ঠিক আছে, হি করলে হ্যাভ হবে, হ্যাজ হয়ে যাবে। এগুলোর কিন্তু চেঞ্জ হচ্ছে। তুমি যদি টেন্স চেঞ্জ করে দাও, কমপ্লিটেডটা কমপ্লিটিং হয়ে যাবে, যদি কন্টিনিউয়াস টেন্স হয়, এগুলো সব চেঞ্জ হবে, এর কোনো চেঞ্জ হবে না। দেখো চেঞ্জ হয় নাকি, যদি তুমি বাংলায় অর্থটা তৈরি করো, উই হ্যাভ কমপ্লিটেড দ্য গিভেন টাস্ক, আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের যে কাজটা দেওয়া হয়েছিল, আমরা কমপ্লিট করে ফেলবো যে কাজটা আমাদেরকে দেওয়া হয়েছিল, সে কমপ্লিট করে ফেলেছে যে কাজটা তাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ আমরা সবাই কমপ্লিট করে ফেলেছি যে কাজটা আমাদেরকে দেওয়া হয়েছিল। তাহলে আমাদের দেওয়া কাজ, এই গিভেন টাস্ক মানে দেওয়া কাজ, তাহলে দেওয়া কাজের কোনো পরিবর্তন হচ্ছে কি? তাহলে গিভেনের কোনো পরিবর্তন হচ্ছে কি? তো এটা হচ্ছে কি ভার্ব? বুঝতে পারছো সবাই? আচ্ছা আচ্ছা, তারপরে দেখো স্লিপিং, আর একটা সেন্টেন্স দেখো, স্লিপিং ইন দ্য আফটারনুন ইজ নট গুড ফর হেলথ, মানে বিকেল বেলার ঘুম ভালো নয় শরীরের জন্য, মানে ঘুম ভালো নয়, পাওয়ার ন্যাপ ভালো। আমরা পাওয়ার ন্যাপ তো নিতে পারি না স্যার। আমরা যদি দুপুরবেলা কোনোভাবে ভুল করেও ঘুমাই, চোখ খুলে দেখি সন্ধে হয়ে গেছে, বুঝতেও পারি না সকাল হলো না রাত হলো। হ্যাঁ অনেক সময় ঘুম থেকে উঠে কি এই কি বুঝতে পারছি না, কি এটা দিন না রাত সকাল, অনেক সকালবেলা কিন্তু এমন হয় না, চোখ খুলে সকালটা বুঝতে পারি, কিন্তু দুপুরবেলা যদি কোনো ঘুম যদি গভীর ঘুম হয়, চোখ খুলে উঠে আমরা বুঝতে পারি না এটা সকাল না দুপুর না বিকেল, হয় না? এগুলো আমি কোনো বইয়ে পড়িনি, আমার নিজের সাথেও ঘটেছে তাই বলতে পারলাম। আমার সাথে যদি ঘটে, আমার সাথে যদি ঘটে তাহলে তো ঘটবেই সবার সাথে, মানুষ তো আমরা সবাই। মানে আমি কি করে সবার সম্বন্ধে অনেক কিছু বলতে পারি, কারণ সেই জিনিসগুলো আমার সাথেও কখনো না কখনো ঘটেছে। আচ্ছা তাহলে স্লিপিং ইন দ্য আফটারনুন, তাহলে বিকেলের ঘুম ইজ নট গুড ফর হেলথ। হ্যাঁ তাহলে এখানে আমরা কি স্যার, কোনটা ফাইনাইট নন ফাইনাইট কি বলছি দেখো, ইজ এখানে এখানে কি ইজ, এখানে ইজ মেইন ভার্বের মতন অক্সিলারি নয়, ইজ এর পরে কোনো ভার্ব নেই, তাহলে ইজ এখানে মেইন ভার্ব। হ্যাঁ তাহলে স্যার ওইটা কোনটা, ওইটা কোনটা, এই নন ফাইনাইটটা কোনটা? এই যে স্লিপিং, স্লিপিং এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে স্লিপিং ইন দ্য আফটারনুন ইজ নট গুড ফর, দেখো এখানে স্লিপিং এর চেঞ্জ করতে পারবে তুমি, এখানে ইজ এর জায়গায় যদি আর হয়, হ্যাঁ যদি টেন্স চেঞ্জ হয়ে যায় ওয়াজ হয়, সেই তো বিষয়টা তো একই থাকছে, স্লিপিং ইন দ্য আফটারনুন। হ্যাঁ স্লিপিং ইন দ্য আফটারনুন হেলথের জন্য ভালো ছিল না, হেলথের জন্য ভালো হবে না, যাই বলি স্লিপিং ইন দ্য আফটারনুনের কোনো চেঞ্জ হবে, স্লিপিং এর কোনো চেঞ্জ হবে, তাহলে স্লিপিং হয়ে গেল নন ফাইনাইট। বুঝতে পারছি তো আমরা, যে ভার্বের কোনো টেন্স পার্সন প্রোনাউন কোনো কিছুতেই কিছু যায় আসে না, চেঞ্জই হয় না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর যেটার চেঞ্জ হয়, যেটা ছাড়া সেন্টেন্স কানা, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ বুঝতে পারছি তো? আচ্ছা, এবার নন ফাইনাইট ভার্বের ফ্যামিলিতে ঢুকতে হবে না? ঢুকবো, চলো ঢুকি। জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপেল, তাহলে নন ফাইনাইট ভার্ব, এবার এই তো এখানে কেন এসব বলা হচ্ছে, কারণ এই ভার্বটা কেমন যেন দেখতে শুরুতে চলে আসলো দুম করে, আবার এই ভার্বটা কেমন একটা ভার্বের থার্ড ফর্ম চলে আসলো কেমন লাস্টে, আবার এই ভার্বটা কেমন একটা টু চলে আসলো। হ্যাঁ তাহলে এইগুলো বুঝতে গেলে এই তিনজনকে জানতে হবে, তাই না? এবার ভালো করে জেনে নি, তাহলে জেরান্ড কি বলো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা যদি নাউন বা প্রোনাউনের মতো কাজ করে, সেটাকে বলবো আমরা জেরান্ড। বুঝা গেল? ইনফিনিটিভস ভুলভাল লিখছি, ওরা ভুলভাল বলছে, ভুলভাল বলছে, ভুলভাল বলছে, দাঁড়া এটা কি, এটা হচ্ছে ইনফিনিটিভ, সেটা কোনটা বুঝে গেছি। কোনোদিন ভুলবো আমরা? পারবে, মেরেও ভোলাতে পারবে না আমাদের কেউ।
মেয়েরাও বলাতে পারবে না, যাবেই না আমাদের থেকে কখনো। আর এটা স্যার এই যে, তাহলে তিনটে বুঝে গেছি আমরা, কি সুন্দর। এখন এটা নিয়ে রচনা দরকার, আর রচনা আমরা নিচে পাবো পাবো, আমি রেখেছি রচনা রেখেছি। আমি তিনটে সেন্টেন্স রেখেছি, তিনটে তিন রকমের, তাই ইচ্ছা করে আমি বসিয়েছি। তাহলে এক কথায় এবার রিভাইজ করে নিই আমরা। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনের মতো কাজ করে, এই যে স্লিপিং, এই ঘুমানো, এটা কিন্তু একটা নাউনের মতো কাজ করছে, তাই এটা হচ্ছে জেরান্ড। হ্যাঁ, আর ইনফিনিটিভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ইনফিনিটিভ। আর পার্টিসিপেল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটা কোনো নাউনের আগে বসবে, নাউনের আগে বসবে। নাউন কোথায়? টাস্ক, টাস্ক এটা একটা নাউন, তার আগে বসছে ভার্বের থার্ড ফর্ম, এটা হয়ে গেল পার্টিসিপেল। বুঝেছি সবাই? আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে ভার্ব। হ্যাঁ, দেখি আমরা ফ্যামিলি চার্ট তৈরি করতে, দ্বারা আমি আগে লিখে নি, তারপরে ফাইনাইট, আর এটা হচ্ছে নট নন ফাইনাইট। ফাইনাইটের কি কি? ফাইনাইটের আবার একটা হচ্ছে অক্সিলারি, আর হচ্ছে প্রিন্সিপাল, আস্তে আস্তে আস্তে, প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, একই তো? বুঝতে পেরেছি। আগে ফাইনাইটটা কমপ্লিট করি, আর কি? হ্যাঁ, এই অক্সিলারি ভার্বের আবার ভাগ আছে, একটা যে প্রাইমারি, হ্যাঁ আস্তে, একটা থামড়া মারা উঠে না, আমি তো এটা লিখি, ও মুখস্থ করে রেখেছি, এখন না বললে পরে যদি ভুলে যায়। এই এদিকে দাঁড়া বাবা, এটা আমি বুঝি, আমি নিজে না বুঝতে পারি। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের আবার দুটো ভার্ব, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা কি, আর এটা হচ্ছে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি। আর কিছু আছে? প্রাইমারি অক্সিলারি আবার তিনটে ভাগ, তাহলে একটা বি ভার্ব, হ্যাভ ভার্ব, একটা হচ্ছে ডু। এবার বি ভার্বের ভিতরে যেগুলো আছে আমার বোর্ডের নিচে লিখতে হবে। আচ্ছা, হয়ে গেছে, ফাইনাইট কমপ্লিট। তোকে আমি জিজ্ঞাসা করিনি তো, করবো যখন তখন বলবি। তাহলে এটা রিভাইজ করি, রিভাইজ করি। তাহলে ফাইনাইট ভার্ব, তার প্রথমে দুটো ভাগ, একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে এই প্রিন্সিপাল ভার্ব নেওয়ার কোনো সমস্যা নেই, যা ঝামেলা সবই অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি বলছে? আমি আবার দুভাগে বিভক্ত, একটা যে প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি। এবার প্রাইমারি অক্সিলারি আবার কি বলছে? আমি আবার তিন ভাগে বিভক্ত, একটা যে বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা ডু ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব বুঝে গেছি। আচ্ছা, এবার নন ফাইনাইট বলো। নন ফাইনাইটের তিনটা ভাগ, কি কি আগে শুনে নি, তারপর লিখবো। একদম ঠিক, একটা যে জেরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল। দেখে দেখে বললি তোরা? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহলে ভার্বের সাথে আইএনজি জেরান্ড, টু প্লাস বি ওয়ান ইনফিনিটিভ, আর ভার্বের থার্ড ফর্ম নাউনের আগে বসলে সেটা পার্টিসিপল। হয়ে গেল আমাদের ভার্ব। আজকে আমরা অনেক ভালো মতো শিখলাম। আচ্ছা, ভার্ব শিখেছি, আর একটা টপিক শিখবো, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা দিয়ে ক্লাস কমপ্লিট হবে। ঠিক আছে, আমরা ধীরে ধীরে অল্প অল্প করে শিখবো এবং দক্ষতার সাথে শিখবো। এবং যেটা আমি শেখালাম এখন বুঝতে পেরেছি, কিন্তু বাড়িতে গিয়ে ভুলে যেতে পারি, তার জন্য পিডিএফটা গ্রুপের লিংক দিয়ে দেবো, অ্যাপ্লিকেশন থেকে আমরা লিংকটা ডাউনলোড করে নেবো। হ্যাঁ, বিদ্যানিকেতন অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে খাতায় লিখে নেবো। যদি কারোর সামর্থ্য ঠিকঠাক থাকে, মানে যাদের আর্থিক সমস্যা হবে না, তারা ওটাকে একটু জেরক্স করে নেবে। সপ্তাহে একদিন করেই তো একটা গ্রামার ক্লাস হবে, সপ্তাহে একটা করে যদি পিডিএফ আমরা একটু জেরক্স করতে পারি করব, আর যদি না পারি খাতায় লিখে নেবো। কিন্তু ওই দুটোর মধ্যে একটা থাকা চাই। বর্তমান প্রজন্মে পড়াশোনা উন্নত হয়েছে, তো বর্তমান সময়
স্মার্টফোনটা সবার দরকার, তা নাহলে আমরা পিছিয়ে যাব। অনেকের বাবা মা বলে না, আমাদের সময় কিসের ফোন ছিল। বলি বিষয়টা বলি, ফোন তো আমাদের সময় ছিল না। আমরা যখন ছোটবেলায় 5-6 পড়তো, আমাদের সময় তো স্মার্টফোন ছিল না। তখন তো সবাই আমাদের মতো ছিল, তাহলে ওই কম্পিটিশনে আমি দৌড়াচ্ছি না। বাচ্চাদের কম্পিটিশনে যে ফার্স্ট হলো সে আমার সাথে দৌড়ে ফার্স্ট হতে পারবে? তাহলে সেই দৌড়ে আমি ফার্স্ট হয়ে গেছি, ঠিক আছে। এখন তো সব উন্নত, এখন তাদের মধ্যে যদি আমাকে উন্নত হতে হয়, তাহলে আমি যদি এখন ফোন টোন বাড়িতে ওই ওই প্রথাগত সেই পদ্ধতিতেই পড়ে যাচ্ছি, আর ওটাই স্মার্টলি একজন ডিজিটাল বোর্ডে সুন্দরভাবে কোনো অ্যানিমেশনের মধ্যে দিয়ে বোঝাচ্ছে, বুঝে গেল, তাহলে দুজনই পড়ার পেছনে 1 ঘন্টা করে দিল, কিন্তু ও 1 ঘন্টায় ওই বইটা পুরো মুখস্থ করলো, কিছু বুঝলো না, আর ওই 1 ঘন্টায় ও সিনেমার মধ্যে জিনিসটা বুঝলো বিভিন্ন অ্যানিমেশনের মধ্যে দিয়ে। তাহলে কার মাথায় ভালো ঢুকবে? হ্যাঁ, যে অ্যানিমেশন এবং ডিজিটাল বোর্ডে এরকম সুন্দর করে যে বুঝলো তার তো ভালো বুঝবে। হ্যাঁ, এবার আমার কম্পিটিশনে এখন তারাও রয়েছে, তাহলে তো আমি তাদের সাথে পিছিয়ে পড়বো, হবে না তো। সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। যারা মনে করে ব্যাকডেটেড থাকবো তারা পিছিয়ে পড়বে, কিছু করার নেই, কম্পিটিশন তো। আগে শুধু ভালো রেজাল্ট হতো আর ইন্টারভিউতে সরকারি চাকরি হতো, এখন তা হয় না। এখন রেজাল্টের কোনো গুরুত্ব নেই সরকারি চাকরিতে, তুমি পরীক্ষা দাও, পরীক্ষায় পাশ করে চাকরি পাও। তাহলে আমি সেই আগের সাথে এখন তুলনা করলে কি হবে? তাহলে এখন বাবা মাদের সেই যদি মাথায় থাকে তুই স্কুলে ভালো রেজাল্ট, তোকে কিছু ভাবতে হবে চাকরি, তুই স্কুলে ভালো রেজাল্ট দিয়ে তোকে প্রত্যেকবার স্কুলে ফার্স্ট করলো, ব্যাস দিয়ে চাকরি পরীক্ষা দিতে গেছিস। তুই, আমি স্কুলে তো প্রত্যেক বছর ফার্স্ট হলাম, আমি চাকরি পরীক্ষা 100টা প্রশ্ন 60 মিনিটে করতে, আমি 60 মিনিটে 10টা প্রশ্নও করতে পারিনি, কমপ্লিটই করতে পারলাম না এক্সাম। আমি কেন পারিনি? কারণ আমি ভেবে রেখেছি আমি স্কুলে ফার্স্ট হয়েছি মানে চাকরি পাবো না। তোমাকে সেই চাকরির পড়াটা একবার রিভাইজ করতে হবে, তার জন্য মক টেস্ট দিতে হবে, নিজের হাতে স্পিড আনতে হবে, তাহলে তো চাকরি হবে। তাহলে সময়ের সাথে তুমি যদি আপডেট না হও, যে তোমার বাবা মা বলছে যে সেই সময়তে এইভাবে হতো, তাহলে এই সময় সেভাবে হবে, হবে না, তুমি পিছিয়ে পড়বা, দরকার এটা। এবার স্যার একটা ভালো সুযোগ দিল আমাকে, স্মার্টফোন কিনতেই হবে মা তোমাকে, দেখো স্যারের ভিডিওটা একবার দেখো, ব্যাস স্মার্টফোনটা হয়ে গেল। আমি একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলে নিলাম, ঠিক আছে, এটা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছি নেচে নেচে। ফোনটা তো আমি বাজে কাছে লাগাচ্ছি বাবা, এটাই তো সমস্যা। কেন ফোন থেকে বাবা মা দূরে থাকতে বলে? বাবা মাও ভুল নয়, কারণ আমরা সঠিকটার থেকে বেঠিকটা বেশি, কিন্তু তোরা কি করিস, আমারই হয়ে যায়। আমি যখন একটা ভিডিও আপলোড করতে যাই ফেসবুকে, করতে যাওয়ার সময় কি হয়, সামনে 2-4টে এমন ভিডিও চলে আসে, 10 মিনিট সেটার পেছনে কেটে যায় টাইম। তারপরে হঠাৎ করে মনে করে আমি তো ভিডিওটা আপলোড করবো ভেবেছিলাম। হ্যাঁ, কিছু করার নেই, তবুও নিজেকে ঠিক করা যায় যদি নিজের মধ্যে সেলফ ডিসিপ্লিন থাকে, যে আমি সেলফ ডিসিপ্লিন একটা পার্সন, আমার কাজ এখন এইটা, আমি কু দেখিব না, কু বলিব না, আমি ওটা করিব, তারপর সময় যদি পাইব তাহলে ওটা করিব। যদি এইরকম ডিসিপ্লিন আমি হই, তাহলে তোমায় কেউ নড়াতে পারবে না, তাই না? খারাপ সঙ্গে সব বিড়ি সিগারেট খাচ্ছে, আমি তোমার পাশ পাশ দিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমি কি করলাম, ওই কোম্পানিতে ঢুকে একটু বিড়ি সিগারেট টেনে তারপর গেলাম। এবার আমি যদি ডিসিপ্লিন হই, আমি যাব, ওদেরকে দেখবো, ওরা আমার বন্ধু হলে ওরা আমার সাথে কথাও বলবে, কিন্তু আমি খাবো না, আমি ডিসিপ্লিন, পারবো না। এটা তো আমরা শিক্ষিত, যদি সঠিক শিক্ষিত হই আমরা ডিসিপ্লিন হয়ে যাব, এটা তো সব ডিসিপ্লিনের ব্যাপার। বিষয়টা হচ্ছে ওইটা। তো বর্তমানে আমাদেরকে আপডেট হতে হবে, কিছু করার নেই, কারণ সবাই আপডেট, আমি ব্যাকডেট হলে আমি পারবো না তাদের সাথে, তাই না? একটা সময় কি বিল্ডিং তৈরি হতো আর এখন কি তৈরি হয়। তো সেই জামানায় মানুষ কি তৈরি করতো, তখন কি মানুষ এরকম ভাবে মানে চাঁদে যেতে পারতো, মঙ্গল গ্রহে যেতে পারতো? কারণ তখনকার শিক্ষা ব্যবস্থা তাকে ওইটাতে নিয়ে যেতে পারতো না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি তৈরি হয়ে গেছে, তুই এখান থেকে ফোন করছিস, আমেরিকায় কথা শোনা যাচ্ছে, আগে তো হতো না। তাহলে এখন আপডেট হয়েছে তো, এখন যদি বলি না আমাদের সময় তো ফোন ছিল না, আমরা আমেরিকায় চিঠি পাঠাতাম, এখন কেন হবে? সেক্ষেত্রে কিন্তু সেটা করছে না, তখন কিন্তু আমাদের সেই যারা বলছে তারা কিন্তু আর ফোন করছে, ঠিক আছে। তো বিষয়টা আমি যেটা বোঝাতে চাইছি, সময়ের সাথে সাথে আমাদেরকে আপডেট হতে হবে, তা না হলে আমাদেরকে পেছনে ফেলে সামনে সব এগিয়ে যাবে। আমরা আমাদের আশেপাশে যদি গ্রামের বা পাড়ার কিছু মূর্খ ছেলেপেলের সাথে নিজেকে কম্পেয়ার করি, কথা বলবি না, আমরা যদি আমাদের আশেপাশের কিছু মূর্খ ছেলেপেলের সাথে নিজেকে কম্পেয়ার করি, তাহলে আমরা ভবিষ্যতে ওরকমই নিজেদেরকে খুঁজে পাবো। আর যদি আমরা এটা বুঝতে পারি যে এদের বাইরেও তো বিরাট বড় দুনিয়া রয়েছে, এবং সেখানে আমার মতো বয়সী আমার ক্লাসেরও প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা এরকম ভাবে পড়াশোনা করছে, এরকম ভাবে নিজেকে উন্নত করছে, আপডেটেড করছে, আমাকেও তাই করতে হবে, তাহলে তুমি এগোবা, তা নাহলে তুমি পিছিয়ে পড়বা। তা নাহলে রয়েছে দেখবা শহরে গ্রামের দিনের পর দিন টোটোর সংখ্যা বাড়বে, হ্যাঁ, 10 বছর পর দেখবো আরো টোটো বেড়ে গেছে। টোটো কেন বাড়ছে? টোটো চালানোর জন্য কোনো রকম পড়াশোনা লাগে?
আমাদের বাবা মা অনেকেই ওই কাজটা করে, আমি কাউকে কোনো কাজে ছোট বলছি না, কিন্তু বিষয়টা কি, আমি শিক্ষিত হতে পারলাম না, আমি কর্মজগতে বেকার, তখন তো আমি একটা টোটো কোনোভাবে কিনে রাস্তায় চালাবো, হবে? টোটোর সংখ্যা বাড়বে, মানুষ তখন দেখা গেলে হাঁটতেই পারছে না, তখন সবাইকে টোটোতে উঠতেই হবে, টোটোতে উঠলে একমাত্র এগোতে পারছে না, এগোতে পারছে না, এটাই তো ঘটবে। তো সবাইকে আমাদেরকে আপডেট হতে হবে সময়ের সাথে সাথে। তো আমি যেটা বলছি, অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমরা ওই স্মার্টফোনে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেবো, সবাই শুনবে কথা, সবাই ইনস্টল করে নেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবো, পিডিএফ গুলো ফ্রিতেই থাকবে, ওই অ্যাপ্লিকেশনে সব কোর্সগুলোর সব প্রাইস রয়েছে, কিন্তু আমি যে ক্লাসটা করাচ্ছি তার যে পিডিএফটা ওখানে তোমরা ফ্রিতেই পাবে।